একটু ভেবে দেখুন তো, আপনি আপনার পরিবারের সাথে ছুটির দিনে কোনো শপিং মলে, মন্দিরে বা কোনো ঐতিহাসিক জায়গায় শান্তিতে ঘুরে বেড়াচ্ছেন। চারপাশের মানুষ হাসছে, কথা বলছে, আর ঠিক সেই মুহূর্তেই একটা গাড়ি এসে দাঁড়ালো। আর তারপর কয়েক সেকেন্ডেই সব শেষ। একটা মারাত্মক বিস্ফোরণ। না, এটা কোনো হলিউড সিনেমার গল্প বলছি না, এটা হতে পারতো কাল সকালের খবরের কাগজের প্রথম পাতার হেডলাইন। কিন্তু একটুর জন্য, হ্যাঁ জাস্ট একটুর জন্য আমরা বেঁচে গেছি। নমস্কার, আজ আমরা এমন একটা ষড়যন্ত্রের গভীরে যাব যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। দিল্লি পুলিশ সম্প্রতি এমন এক টেরর মডিউল বা জঙ্গি চক্রকে মাটিতে মিশিয়ে দিয়েছে যার সরাসরি কানেকশন যুক্ত রয়েছে পাকিস্তানের গুপ্তচর আইএসআই এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সাথে। এরা কোনো সাধারণ স্লিপার সেল নয়, এরা হলো ভারতের বুকে ঘুরে বেড়ানো অ্যাক্টিভ টাইম বোমা। কী প্ল্যান ছিল এদের? কেন এরা হঠাৎ করে এত মরিয়া হয়ে উঠেছে? আর অপারেশন সিঁদুরের সাথে এর সম্পর্ক কি? চলুন আজ এই পুরো ছকের পর্দা ফাঁস করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিপদ হয়তো আপনার শহরের দরজাতেও কড়া নাড়তে পারে। দিল্লি পুলিশের স্পেশাল সেল একটি মেগা ইন্টেলিজেন্স অপারেশন চালিয়ে 9 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। খবরটা টিভিতে দেখে আপনারা হয়তো ভাবছেন যে আরে ভারতে তো মাঝে মধ্যে এরকম জঙ্গি ধরাই পড়ে, 2 দিন খবর চলে, তারপর সব শান্ত হয়ে যায়, এতে নতুনই বা কী আছে? বন্ধুরা, নতুনত্ব এখানেই যে এই অপারেশনটা অন্য সব কিছুর থেকে সম্পূর্ণরূপে আলাদা। এটা কোনো সাধারণ রুটিন অ্যারেস্ট নয়। এর পেছনে অঙ্কটা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। এতকাল আমরা কি দেখতাম? যখনই কোনো হামলা বা ষড়যন্ত্র হতো, নাম আসতো আল কায়দা, লস্করি তৈবা বা জৈশ ই মোহাম্মদের মতো প্রক্সি জঙ্গি সংগঠনগুলোর। পাকিস্তান সবসময় এদের পেছনে লুকিয়ে থেকে প্লজিবল ডিনায়াবিলিটি বা আমরা কিছু জানি না এই নাটকটা করত। কিন্তু এই প্রথমবার খেলাটা ঘুরে গেছে। স্পেশাল সেলের জালে ধরা পড়েছে এই 9 জনের সাথে কোনো প্রক্সি গ্রুপ নয়, সরাসরি পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর লিঙ্ক পাওয়াও গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, পুলিশ এদের কমিউনিকেশন রেকর্ড খতিয়ে দেখছে। কাদের সাথে এরা কথা বলতো? সরাসরি সিরিয়া, তুরস্ক, পাকিস্তানে বসে থাকা আইএসআই হ্যান্ডেলারদের সাথে এরা কথা বলতো। এদের ট্রাভেল হিস্ট্রি, এদের ব্যাংক ট্রানজ্যাকশন, সব কিছুর শেকড় সোজা গিয়ে ঠেকেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। আর ভারত এবার এই মজবুত প্রমাণগুলো নিয়ে আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানকে পুরোপুরি নগ্ন করতে প্রস্তুতি নিচ্ছে। কিন্তু গল্পটা এখনও শেষ নয়। এই ষড়যন্ত্রের ককটেলটা আরও ভয়ানক রূপ নিয়েছে যখন এর সাথে জুড়ে গেছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি। আপনারা একটু লজিক্যালি ভাবুন তো, আইএসআই দিচ্ছে প্ল্যানিং এবং ট্রেনিং, আর দাউদ দিচ্ছে লোকাল লজিস্টিক্স, স্মাগলিং রুট আর হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে কাঁড়ি কাঁড়ি টাকা। যখন টেরোরিজম এবং অর্গানাইজড ক্রাইম একসাথে হাত মেলায়, তখন তৈরি হয় নার্কো টেরোরিজমের মতো এক মারণাস্ত্র। এই মডিউলটা ঠিক সেই অস্ত্রটাই ব্যবহার করেছিল। আপনারা কি বুঝতে পারছেন এই ষড়যন্ত্রের গভীরতা? পাকিস্তান এখন আর কোনো মুখোশ পরছে না, তারা সরাসরি আইএসআইকে মাঠে নামিয়ে দিয়েছে ভারতের বুক চিরে দেওয়ার জন্যে। আর এই যে 9 জনকে ধরা হয়েছে, এরা কোনো ঘুমন্ত স্লিপার সেল নয়, এরা হলো অ্যাক্টিভ মেম্বার। এরা নিয়মিত প্ল্যানিং করছিল, রেকি করছিল এবং লোক জোগাড় করছিল। এরা হলো দাবার বোর্ডের শুধু কয়েকটা গুটি মাত্র। দিল্লি পুলিশের স্পষ্ট দাবি, এই নেটওয়ার্ক এখানেই শেষ নয়, এটা একটা বিশাল বড় চেইনের ছোট্ট অংশ মাত্র। এই মডিউলে ইতিমধ্যেই 100 জনেরও বেশি মানুষ কাজ করছে, যারা ভারতের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন শহরের ভিড়ে সাধারণ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে। একবারে নিজের চারপাশে তাকিয়ে দেখুন তো, আপনাদের কি মনে হয় প্রতিদিন মেট্রোতে, বাসে কিংবা পাড়ার চায়ের দোকানে আপনার আমার পাশে দিয়ে যে মানুষগুলো হেঁটে যাচ্ছে, তাদের মধ্যেই কি এমন কেউ লুকিয়ে নেই যে হয়তো কালকের কোনো ধ্বংসলীলার ব্লু প্রিন্ট বানাচ্ছে? এবার আপনার মনে একটা খুব লজিক্যাল প্রশ্ন আসতে পারে। একটু ভেবে দেখুন, হঠাৎ করে পাকিস্তান এত মরিয়া হয়ে উঠলো কেন? যে পাকিস্তান এতদিন বর্ডারে বা কাশ্মীরে লুকিয়ে লুকিয়ে প্রক্সি ওয়ার চালাতো, তারা কেন হঠাৎ করে ভারতের হৃদয় দিল্লি, মুম্বাই, আহমেদাবাদের মতো মেগা সিটিগুলোকে টার্গেট করছে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। উত্তরটা লুকিয়ে আছে আমাদের ভারতীয় সেনার নেওয়া কিছু মাস্টার স্ট্রোক এবং পলিটিক্যাল ডিসিশনের মধ্যে। আপনারা হয়তো অপারেশন সিঁদুর এই নামটা শুনেছেন,
এই অপারেশন সিঁদুর এবং তার পরবর্তীতে নেওয়া পদক্ষেপগুলো পাকিস্তানের সন্ত্রাসবাদী নেটওয়ার্কের মেরুদণ্ড একেবারে গুঁড়িয়ে দিয়েছে। আর কফিনে শেষ পেরেকটা পুঁতেছে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা বা আর্টিকেল 370 উঠে যাওয়াটা। আগে কাশ্মীরের পরিস্থিতি কেমন ছিল জানেন? সেখানে বেশ কিছু লোকাল টেরর আউটফিট বা স্থানীয় জঙ্গি গোষ্ঠী ছিল। এরা মুখে বলতো তারা স্বাধীনভাবে কাজ করছে, কিন্তু এদের আসল রিমোট কন্ট্রোল, এদের ফান্ডিং এবং এদের ডিরেকশন আসতো সরাসরি পাকিস্তানের ওপর মহল থেকে। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো, তখন কাশ্মীরের কিছু লোকাল পলিটিক্স এবং রাজনীতিকদের ছত্রছায়ায় এরা খুব সহজেই নিজেদের বাঁচিয়ে নিত। ইন্টেলিজেন্স কোনো খবর পেলেও লোকাল পলিটিক্সের চাপে অনেক সময় অ্যাকশন নেওয়া কঠিন হয়ে যেত। কিন্তু এখন পুরো গেমটাই চেঞ্জ হয়ে গেছে। 370 ধারা বিলোপের পর কাশ্মীরের সেই বিষাক্ত ইকোসিস্টেম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভারতীয় সেনা এখন সম্পূর্ণ ফ্রি হ্যান্ড বা স্বাধীনভাবে কাজ করবার ক্ষমতা পেয়েছে। সেখানে এখন আমাদের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা নেটওয়ার্ক এতটাই স্ট্রং যে জঙ্গিদের পুরো সাপ্লাই চেইন, ফান্ডিংয়ের রাস্তা একেবারে সিল করে দেওয়া হয়েছে। পাকিস্তান এবং কাশ্মীরের একটা পাতাও নড়তে পারছে না, 1 ইঞ্চিও এগোতে পারছে না তারা। আর এখানেই লুকিয়ে আছে আসল কারণ। আপনারা জানেন, পাকিস্তানের মতো একটা দেশ যাদের ইকোনমি বা অর্থনীতিই চলে এই টেররের উপর ভিত্তি করে, তারা যখন নিজেদের সবথেকে বড় ময়দান অর্থাৎ কাশ্মীর এখানেই মুখ থুবড়ে পড়ে, তখন তাদের ইগোতে মারাত্মক আঘাত লাগে। অপমানে, ব্যর্থতায় এবং অপারেশন সিঁদুরের বদলার আগুনে তারা এখন আক্ষরিক অর্থেই ছটপট করছে। আর সেই রাগ, সেই ফ্রাস্ট্রেশন থেকেই তারা তাদের স্ট্র্যাটেজি বদলেছে। কাশ্মীর থেকে নজর ঘুরিয়ে তারা এখন ফোকাস করছে পাঞ্জাব, গুজরাট, উত্তরপ্রদেশ এবং অবশ্যই দিল্লি ও মুম্বাইয়ের মতো ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলোতে। তারা তাদের পুরনো ধুলো পড়ে যাওয়া স্লিপার সেলগুলোকে নতুন করে অ্যাক্টিভ করছে। কেন জানেন? কারণ তারা ভারতকে একটা বিশাল বড় শক দিতে চায়। তারা প্রমাণ করতে চায় যে কাশ্মীরে না পারলেও আমরা তোমাদের ঘরের ভিতর ঢুকে মারতে পারি। কিন্তু ওরা হয়তো ভুলে গেছে যে আগুনে ওরা হাত দিচ্ছে, সেই আগুনে ওরাই পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো, কাশ্মীর সামলাতে গিয়ে আমাদের মেইনল্যান্ড বা মূল শহরগুলো কি তবে জঙ্গিদের সফট টার্গেটে পরিণত হচ্ছে? আপনাদের কি মনে হয়, দেশের ভেতরের সিকিউরিটি কি আমাদের আরও বেশি ফোকাস করা উচিত? বন্ধুরা, এই মডিউলটার কাজ করার ধরনটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। এরা কোনো সাধারণ গ্যাং নয়, এরা কাজ করে ডক্টরস মডিউলের মতো, যেমনটা আমরা রেড ফোর্ট ব্লাস্টের সময় দেখেছিলাম। এখানে একজন স্টুডেন্ট আরেকজনকে রিক্রুট করে, সে আবার তৃতীয় জনকে। সব থেকে ভয়ানক ব্যাপার হলো, এদের এক একটা মডিউলের সাথে অন্য মডিউলের কোনো যোগাযোগ থাকে না, যাকে মিলিটারি ভাষায় বলা হয় ইন্ডিপেন্ডেন্ট কমান্ড স্ট্রাকচার। এর মানে কি জানেন? এর মানে হলো, পুলিশ যদি একটা মডিউলকে ধরেও ফেলে, তাও অন্য মডিউলগুলোর ঘুণাক্ষরেও টের পায় না এবং তারা সুরক্ষিত থাকে। এদের ফান্ডিংও আলাদা, এদের হ্যান্ডেলারও আলাদা। এই হ্যান্ডেলাররা কোথায় বসে আছে জানেন? এদের কেউ বসে আছে সিরিয়ায়, কেউ তুরস্কে, তো কেউ খোদ পাকিস্তানে। আর এদের টার্গেট কারা? আমাদের দেশেরই কিছু বিপদগামী অল্প বয়সী তরুণ। কি প্ল্যান ছিল এই 9 জনের? এরা টার্গেট করেছিল দিল্লির ভিড়ভাট্টা এলাকাগুলো, যেমন চাঁদনি চক, বড় বড় মন্দির আর মিলিটারি ইনস্টলেশন বা ভিআইপি জায়গাগুলো। এদের কাছ থেকে যে পরিমাণ হাই অ্যান্ড ওয়েপন এবং আইইডি অর্থাৎ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস তৈরির এই সরঞ্জাম পাওয়া গেছে, তা রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। পুলিশ বলছে এরা ভেহিকেল বার্ন অর্থাৎ আইইডি অ্যাটাক, যার মানে হলো গাড়িতে বিস্ফোরক বোঝাই করে হামলা বা সুইসাইড বম্বিংয়ের ছক কষেছিল। এই অত্যাধুনিক অস্ত্রগুলো কোথা থেকে এলো? তদন্তে উঠে আসছে পাঞ্জাব বর্ডারের নাম। ড্রাগস আর অস্ত্রের এক বিশাল চোরাচালান নেটওয়ার্ক কাজ করছে পাঞ্জাব বর্ডার দিয়ে। আপনারা একটু ভেবে দেখুন, এই অস্ত্রগুলো শুধু কি এই 9 জনের কাছেই এসেছে, নাকি আরও প্রচুর অস্ত্র ইতিমধ্যে দেশের বিভিন্ন শহরের ডার্ক আন্ডারগ্রাউন্ডে পৌঁছে গেছে? আপনাদের কি মনে হয়, আমাদের বর্ডার সিকিউরিটি কি আরও কঠোর হওয়া উচিত নয়? দিল্লি পুলিশের এই সাফল্য কিন্তু কোনো আইসোলেটেড বা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে উত্তরপ্রদেশ এবং গুজরাটেও আমরা ঠিক এই একই প্যাটার্ন দেখেছি। আপনাদের হয়তো মনে আছে মোহাম্মদ আদনানের কথা। বয়স কত জানেন? মাত্র 19 বছর। দিল্লির সাদিকনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়, আর তার সরাসরি যোগাযোগ ছিল সিরিয়ায় বসে থাকা
আইএসআইএস চিফ এবং হ্যান্ডেলারদের সাথে। 19 বছরের একটা ছেলে সিরিয়ার জঙ্গিদের সাথে কথা বলছে, ভাবা যায়? আরেকজনের কথা বলি, আদনান খান, বয়স 20, কিন্তু এর মধ্যেই তার একটা লম্বা ক্রিমিনাল হিস্ট্রি তৈরি হয়ে গেছে। একজন জজকে হত্যার হুমকি দেওয়ার কারণে তার উপর ইউএপিএ লাগানো হয়েছিল, কিন্তু আমাদের সিস্টেমের ফাঁকে গলে 2024-এ সে বেল পেয়ে যায় আর বাইরে এসেই আবার এই জঙ্গি নেটওয়ার্কের সাথে যুক্ত হয়। কিন্তু যা হোক, শেষ পর্যন্ত ইউপি এটিএস অর্থাৎ ইউপি পুলিশ তাকে আবার তুলে নেয়। অন্যদিকে গুজরাট এটিএস 4 জন যুবককে ধরেছিল যারা সরাসরি আল কায়দার সাথে যুক্ত। এই ঘটনাগুলো কি প্রমাণ করে? প্রমাণ করে যে দেশের ভেতরেই একটা উইপোকার দল আমাদের সিস্টেমকে ভেতর থেকে শেষ করবার চেষ্টা করছে। বর্তমানে দিল্লি এবং মুম্বাইকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। পুলিশ এই মডিউলের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, কারা এদের টাকা পাঠাচ্ছে, কোথায় কোথায় এরা ট্রাভেল করেছে, সব রেকর্ড খতিয়ে দেখছে। কিন্তু আসল খেলাটা সবে শুরু হয়েছে। এই 9 জনের ধরা পড়াটা শুধু একটা ট্রেলার, আসল সিনেমা হয়তো এখনও বাকি। যে 100 জনের বেশি স্লিপার সেল এখনও অ্যাক্টিভ রয়েছে, তারা যে কোনো মুহূর্তে মরিয়া হয়ে আঘাত হানতে পারে। আশেপাশের জেলাগুলোকেও সতর্ক করা হয়েছে, কারণ এরা গিরগিটির মতো রং বদলে অন্য শহরে লুকিয়ে অপারেট করতে ওস্তাদ। ভিডিওর শেষে এসে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আমাদের দেশের সুরক্ষা বাহিনী, স্পেশাল সেল, ইন্টেলিজেন্স এজেন্সি দিন রাত এক করে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, আর আমরা শান্তিতে ঘুমোতে পারছি। কিন্তু যুদ্ধটা কি শুধু বর্ডারে হচ্ছে? না, যুদ্ধটা এখন আমাদের শহরের ভেতরে, আমাদের পাড়ায়, আমাদের আশেপাশে পৌঁছে গেছে। আইএসআই এবং দাউদের এই মডিউল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শত্রুরা কিন্তু ঘুমিয়ে নেই। এই লড়াইয়ে শুধুমাত্র পুলিশ বা সেনার ওপর ভরসা করে থাকলে চলবে না, আমাদেরও চোখ কান খোলা রাখতে হবে। আপনার আশেপাশে কোনো সন্দেহজনক কার্যকলাপ, কোনো অচেনা মানুষের অদ্ভুত গতিবিধি দেখলে সাথে সাথে প্রশাসনকে জানাবেন, কারণ আপনার একটু সতর্কতা হয়তো বাঁচিয়ে দিতে পারে হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? এই যে দেশের ভেতরে লুকিয়ে থাকা বিপদ, এদের মূল থেকে উপড়ে ফেলবার জন্য সরকারের আর কি কঠোর পদক্ষেপ নেওয়া উচিত আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন, আমি আপনাদের কমেন্ট পড়ব। ভিডিওটি যদি ইনফরমেটিভ এবং জরুরি মনে হয় তবে এখনই লাইক করুন এবং আপনাদের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে সবাই সতর্ক হতে পারে। আর এমন গভীরে গিয়ে বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্যের সাথে। সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।